সাল 2012 11 ফেব্রুয়ারি এক সাংবাদিক দম্পতিকে নির্মমভাবে হত্যা করা হয়। একটি রিপোর্ট যেন কোনোভাবে সেই সাংবাদিক দম্পতি না করতে পারে, এই কারণে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। 4 বছরের ছেলের সামনে মা বাবা দুজনকে উভয়কে বুকে ছুরি মেরে হত্যা করা হয়। সাল 2012 11 ফেব্রুয়ারি সেই সাগরিনী হত্যার কথাকে আপনারা ভুলে গেছেন। কি কারণে হত্যা করা হয়েছে এবং এই হত্যার সাথে কারা কারা জড়িত ছিল বিস্তারিত আপনাদেরকে জানাবো, এবং এই রহস্য কি যেটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের র্যাব বাইর করতে পারেনি। যারা সাগরিনীকে হত্যা করেছে তাদের মধ্যে থেকে একজনের কথা আপনাদেরকে বাস্তবে শোনাবো এবং সে কি করেছে হুবহু আপনাদেরকে এখন দেখাবো। মকবুলের হুমকি ধামকিতেও সাগর কোনো ভয় পায়নি। তখন সাগর বলে তাদের পরিকল্পনা অনুসারে আইনের আওতায় নিয়ে আসা হবে, শুধু রিপোর্টটা করতে দাও। মকবুলদের একটি বড় একটি চাবিকাঠি ছিল, ওরা খুব অনেক বেশি মিথ্যা কথা বলে চাপা মারতে পারতো এবং হুমকি ধামকি দিতে পারতো, কারণ তাদের সাথে আইনের লোক একজন জড়িত ছিল। মকবুল সাগরকে বলে আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, এসব বন্ধ করো, রিপোর্ট করার দরকার নাই। কিন্তু সাগর বলে আমি টাকার বিনিময়ে সাংবাদিকতা করি। মকবুল এবং তার লোকজন বুঝতে পারে সাগর মানবেন। তখন গ্রাম থেকে তাদের চাচাতো ভাই এবং আত্মীয় স্বজন এবং মিলনের আত্মীয় স্বজন অনেক মানুষ এক রাতে একটি মিটিং এ বসে। মিটিং করে তারা বলে সাগরকে হত্যা করতে হবে, না হলে আমরা কেউ বাঁচতে পারবো না, সারা জীবন জেলে থাকতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের বিরুদ্ধে লেগে যায়। সাগরের এই রিপোর্ট আসলে আমরা শেষ হয়ে যাব এবং আমার মান সম্মান, আমার চাকরি, আমার সবকিছু নিঃস্ব হয়ে যায়। আমার সারা জীবন জেলে থাকতে হবে এবং এটা দেশদ্রোহী মামলা হিসেবে পরিণত হবে। মকবুল একদিন সাগরকে ফোন দিয়ে বলে ভাই সরি, আমরা ভালো হয়ে গিয়েছি, আমাদের উপর যারা আছে আমরা তাদের নাম বলতে চাই, আমরা আপনার সাথে দেখা করতে চাই। প্রথমে সাগরকে রেস্টুরেন্টে আসতে বলে, তারপর তাকে মকবুলের বাসায় আসতে, কিন্তু সাগর না করে দেয়। সাগর বলে তাই ঠিক আছে, যদি আপনারা ভালো হয়ে যান তাহলে আমার বাসায় চা খেতে আসেন, যদি আপনারা ভালো হয়ে থাকে পুরো বিষয়টা জানাবেন এবং আপনাদের কিছু ফটো তুলে রাখবো। এবং মকবুল সেটা আবার রাজিও হয়। সাগরের বাসায় যাওয়ার সময় মিলন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক মকবুল আমার হাতে একটি ব্যাগ দেয়। আমি বলি ভাই ব্যাগের ভিতরে কি আছে? মকবুল বলে সাংবাদিকদের জন্য কিছু ঘুষের ব্যবস্থা আছে, কিন্তু ওই ব্যাগের ভিতরে ছিল কিছু জামা কাপড় এবং 2টি চাকু ছিল। আমরা যখন সাগরের বাসার গেটের কাছে যাই তখন কিছু সময় পরে আসরের আজান। অনেক টিভি নিউজে যে তথ্যগুলো এসেছে তা বেশিরভাগই ভুল, সঠিক নয়। মকবুল এবং মিলন ওরা যখন সাগর এবং রুনিকে হত্যা করার 4-5 ঘন্টা পরে নিউজে আসে 4-5 ঘন্টা লাশের সাথে মাহির ঘোষ থাকে, যে ছিল সাগর রুনির ছেলে, কিন্তু আমি জানতাম না সে যে সাগর রুনির ছেলে। এখানে বড় একটা তদন্ত এবং পত্রিকায় ভুল এসেছে। ভুলটা হচ্ছে সাগরের বাড়িতে যাওয়ার সময় সেই দিন নাম লিখতে হয়নি, কারণ সাগর বাড়িতে যাওয়ার সময় নাম লিখতে হয়, কোথায় থেকে এসেছে এবং কার সাথে দেখা করতে চায় পুরো পরিচয় দিয়ে ঢুকতে হয়। ওই দিন তাদের নাম লেখা হয়নি, কারণ সাগরকে ফোন করার পর সাগর নিচে এসে আমাদেরকে দিয়ে তদন্ত রিপোর্ট ভুল দিয়েছে, কারণ সাগরের পরিচিতরাই শুধু নাম ছাড়াই ভিতরে ঢুকতে পারতো, এছাড়া অন্য কেউ ঢুকতে পারতো। তারপর আমরা সাগরের ফ্ল্যাটে প্রবেশ করি এবং ওই ব্যাগটা আমাদের সাথেই ছিল। সাগর ব্যাগ দেখে বলে ভাই ব্যাগের ভিতরে কি? তখন ওই পুলিশ লোকটা বলে আপনার জন্য কিছু গিফট নিয়ে এসেছি। তখন হঠাৎ করে ওই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকটা সাগরকে পিছনের দিক থেকে জড়িয়ে ধরে এবং ডাইনিং রুমের ভিতরে নিয়ে যায়। তখন রুনি আমাদের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিল। মকবুল একটা চাকু ব্যাগ থেকে বাইর করে সাগরকে অনবরত মারতে থাকে এবং রুনি সে সময় রান্না করে আমাদের জন্য চা বানাচ্ছিল। চাকু সাগরকে ঢুকিয়ে দেয়, অনেক রক্ত পড়তেছিল, সাথে সাথে আমার মাথা ঘুরাচ্ছে। আমি আস্তে আস্তে বসে পড়ি ডাইনিং রুমে। রুনি সাগরের ঘুঘরানির শব্দ শুনে দ্রুত রান্নাঘর থেকে রুমের ভিতরে চলে আসে। রুনি সাগরের অবস্থা দেখে জোরে চিৎকার করে, কিন্তু চিৎকারের আওয়াজ কারো কানে পৌঁছায়। আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো ওই সময় 30 মিনিট পর্যন্ত মোবাইলে কোনো ফোন আসেনি বা কেউ ফোন কলও দেয়। রুনি এবং সাগর আধা ঘন্টার মতো জীবিত ছিল, সেখানে মকবুল এবং আমরা সকলে ছিলাম। রুনির চিৎকারের সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওই লোকটি রুনির পেটে লাথি মারে। রুনি মাগো বলে নিচে পড়ে যায়। মিলন দিয়ে রুনির বুকে এবং পিঠে চাকু মারে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকটা রুনির 2 পা ধরে রাখে। সাগরও চেয়ে রুনির পেটে বেশি ছুরি মারে মিলন। রুনিকে না হলেও প্রায় 20 থেকে 25 বার ছুরি মারে। সাগর এবং রুনিকে প্রায় 30 থেকে 35 বার চাকু মারা। পোস্টমর্টম এবং বিভিন্ন জায়গা থেকে যে তথ্য দিয়ে এসেছে অনেকটাই ভুল, কারণ আমার নিজের চোখের সামনে হত্যাকাণ্ডটি ঘটেছিল। আমি অসুস্থ অবস্থায় ডাইনিং থেকে কোনো মতো দাঁড়াইয়েছিলাম, কিন্তু আমি ডাইনিং থেকে হঠাৎ দেখি আরেকটি রুমের দরজার পর্দা ধরে ছোট্ট একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আমি তখনও জানতাম না সাগরিনীর বাচ্চা আছে, ওটাই ছিল মেয়ে। নিউজ দেখার পর বিষয়টা ক্লিয়ার হয়। হার্ড ডিস্ক এবং কম্পিউটার অফ করে দিয়ে আমি লাস্টে দরজা টেনে দিই। তখন মেঘ ডাইনিং এ দাঁড়িয়েছিল। এখন আমার মেঘের কথা মনে পড়ে, তার পুরো চেহারা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি জানি না মেঘ এখন কোথায় আছে,
তার কত বছর বয়স হয়েছে, এমন কতটুকু হয়েছে সেটা আমি জানি না। সে কোথায় আছে সেটাও এখন আমার ধারণা নাই। এখানে আরেকটা ভুল তদন্ত করে পুলিশ, যেটা তদন্তে একটি ব্যাগের ভিতরে জামা কাপড় নেওয়া হয়েছিল। তিনজন যখন খুনে অংশ নেয় তাদের শরীরে প্রচুর রক্ত লেগে যায়। তারা ফ্ল্যাট থেকে জামা কাপড় চেঞ্জ করে এবং চাকু, ব্যাগ এবং পুরনো জামা কাপড় কি করেছিল এবং কোথায় নিয়ে গিয়েছিল এবং কোথায় রাখছে সে বিষয়ে আমার কোনো ধারণা নাই। সে সময় আমার মাথায় কোনো কাজ করতেছিল না। আমি যদি একটা লাশ হয়ে গেছিলাম এবং সেই লাশটা হাঁটতেছিল, আমার সেমনই লাগছিল, আমার কোনো মাথায় কাজ করতেছিল না। আমার চোখের সামনে যেটা ঘটেছিল বা টিভিতে বা নিউজে যেটা দেখি এবং প্রশাসন যেভাবে বা বিশ্ববাসীকে যেভাবে জানাইছে, প্রায় 70% কোনো মিল নেই। মৃত্যুর টাইম কিভাবে গিয়েছিল এবং আসার সময় অন্য কাপড় পরা এবং গেটে কোনো নাম লেখা হয়নি, ওইসব নিয়ে কখনো কেউ বলে এখনো অজানা রয়ে গেছে কেন তাদের নাম লেখা হয়নি এবং কিভাবে হত্যাকাণ্ড ঘটেছে। প্রায় 70% ভুল তথ্য দিয়েছে মানুষকে। রুনি যে বাসায় আসে সেটা কেউ জানতো না। রুনি চলে আসার কারণে রুনিকেও হত্যা করা হয়েছে। ওই সময় যদি মেঘও চলে আসতো তাহলে মেঘকেও হত্যা করা হতো, কারণ মেঘ যে বাসায় আছে সেটা কেউ জানতো না, শুধু আমি একাই দেখেছি তাকে, আর কেউ তাকে দেখেনি। আসার সময় আমরা একটা চিন্তিত ওঠে, কিছু সময় পর মকবুল, মিলন তাদের বাসায় নেমে যায় এবং আমি এবং ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উত্তরা বাসায় চলে যায় এবং আমি প্রচন্ড বমি করতেছিলাম। আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার গায়ে জ্বর চলে আসছে। আমি 2 ঘন্টায় বাথরুমে বসেছিলাম এবং আমার মাথায় পানি ঢেলে মকবুল আমাকে বলে যে তোমাকে আর কাজ করতে হবে না। 500 টাকা দিয়ে আমাকে বলে কালকে তুমি চলে যাও। আমি পরের দিন টিকিট কেটে বাড়িতে চলে আসি। তারপর কয়েকদিন পর মকবুল আমাকে একটি মালয়েশিয়ান নাম্বার দিয়ে আমাকে ফোন দিয়ে বলে কেউ যেন এই বিষয়টা না জানেন, যদি জানে তাহলে তোমাকে এইভাবে হত্যা করা হবে যদি তুমি কাউকে জানো। প্রথমে আমি একটি কথা জোর গলায় বলতে চাই, চাকুরনি হত্যায় কোনো রাজনৈতিক বিষয় কোনো জড়িত ছিল না এবং তার রাজনীতির কোনো রিপোর্টও করেনি এবং রিপোর্টও করতে যায়। দ্বিতীয়ত মকবুলের সহযোগীরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না, কিন্তু আমি শুনেছি যে মকবুল এবং মিলন জিএমপির সদস্য ছিল, আর আমার এটা সত্যি মনে হয়, কারণ যেভাবে তারা চাকু মেরে 2 জন মানুষকে হত্যা করেছিল তাহলে জিএমপি ছাড়া এই ধরনের অন্য কোনো মানুষ হত্যা করতে পারেন। পরবর্তীতে তারা জিএমপি থেকে বের হয়ে যাওয়ার পর তাদেরকে যখন হুমকি দামকি দেওয়া এবং তাদের অপরাধগুলো যখন মানুষের সামনে ফুটে তুলে মানুষের সামনে দিতে চায় তখনই তাদেরকে হত্যা করা হয় এবং তাদের যোগাযোগ জিএমপির সাথে থেকেও বন্ধ হয়ে গিয়েছিল। আমি এতদিন চুপ ছিলাম, আমি আর চুপ থাকতে পারছিলাম, কিন্তু আমি শুধু মৃত্যু যন্ত্রণার কাছাকাছি আছি। আমি চাই বিষয়টা সকলেই জান এবং কুলাঙ্গারদের পাশে হোক। আমার চোখের সামনে যেটা ঘটেছে সেটা একেবারে সত্য ঘটেছে এবং দুধ যদি সাদা হয় এবং খাঁটি হয় তাহলে আমার প্রত্যেকটা কথা সত্য এবং নিউজ রিপোর্টাররা টিভিতে এবং মেডিকেল রিপোর্টে তো বলে আসে আমার চোখের সামনে যেটা ঘটেছিল তার সাথে 70% মিল আছে, আর বাকি 30% কোনো মিল নেই। সাগর ও রুনিকে হত্যা করার আগের দিন মকবুল এবং মিলনের যে সমস্ত আত্মীয় স্বজন এসেছিল ওরা 2-1 দিন পরে সবাই চলে যায় এবং কেউ এসব বিষয় নিয়ে কথা বল, যে সমস্ত ব্যবসায় জড়িত ছিল সেই সমস্ত ব্যবসায় জড়িত হয়ে। আমার বড় একটা প্রশ্ন থেকেই যায়, সাগর কেন ওই বিষয়টা কেন কাউকে শেয়ার করে? উনি কি কাউকে সারপ্রাইজ দিতে চাইছিল? আমি 100% বিশ্বাস করি উনি ওই বিষয়ে কিছুই জানতো না, আর উনি হত্যা করার তাদের ভিতর কোনো পরিকল্পনা ছিল। সাগরের খুনের সময় উনি এসে যাওয়ার কারণে তাকে হত্যা করে ফেলে এবং বলে সে আমাদেরকে চিনে ফেলেছে, তাকেও হত্যা করে, এই কারণে রুনিকেও হত্যা করা হয়। ওই সময় যদি মেঘ আসতো তাহলে মেঘকেও হত্যা করা হতো। এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে হত্যা করা হয়েছে এবং কারা কারা হত্যার সাথে জড়িত ছিল, এটা বিস্তারিত জানালাম। এরপর আমি আরেকটি ভিডিও বানাইছি যে ভিডিওতে আমি বিস্তারিত বলেছি এখন তাদের হত্যা করার পর বিচারের দিন আছে একযুগ হয়ে গেল, এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ পুলিশ প্রশাসন, আমাদের বাংলাদেশের র্যাব এখনো পর্যন্ত সেই হত্যাকাণ্ডের বিচার করতে, এখনো পর্যন্ত হত্যাকারী এবং খুনিরা আইনের আওতায় আনতে পারে। এই ধরনের ক্রাইম ডকুমেন্টারি যদি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা কোন পর্যন্ত আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই ডকুমেন্টারি এবং সাগরণী হত্যার ব্যাপারে কি মন্তব্য আছে আপনাদের নিচে কমেন্ট করে জানাবেন। এবং এই ধরনের ভালো ভালো ডকুমেন্টারি দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতে আসেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথেই থাকবেন, সাধারণত সঙ্গেই থাকবে।